বিয়ের 3 দিন আগে এসে বিয়ে ভাঙার কারণটা জানতে আমি বেশ আগ্রহী মিস আরুষি। পাশে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটির গম্ভীর কণ্ঠে কেঁপে ওঠে আরুষি। মানুষটা তাকে রৌদ্রময়ী বলে ডাকছে না, কিন্তু কেন? মানুষটার সাথে তার আলাপ কিছুদিনের হলেও তার ওই ডাকনামটার মাঝে এক অসম্ভব মায়া আছে, যার ফলে নামটা ধরে না ডাকায় ভীষণভাবে ব্যথিত হল আরুষির মন। কিন্তু এই ব্যথা যে আরুষির কাজ কঠিন করে দেবে, তাই নিজেকে আবার স্বাভাবিক করল আরুষি। নিচের দিকে তাকিয়েও সে বুঝতে পারছে যে পাশের মানুষটির সম্পূর্ণ দৃষ্টি তার দিকে। আর উপেক্ষা করতে না পেরে চোখ তুলে স্রোতের দিকে তাকালো সে। স্রোতের চোখে চোখ পড়তেই আরও এক দফা কেঁপে উঠল আরুষির পুরো শরীর। কালো মরিচোরার অধিকারী স্রোতের চোখগুলো অসম্ভব গভীর, যা রতলে হারিয়ে যেতে পারে যে কোনো মানবী, তা জানা আরুষির। তাই তো বারবার ওই চোখগুলোকে এড়িয়ে যেতে চায় সে, কিন্তু পারে কোথায়? আবার হারিয়ে যাওয়ার আগে চোখ সরিয়ে ফেলল আরুষি। কিছুটা কঠিন কণ্ঠে বলল, আমি বিয়ে করতে চাই না, তাই বিয়েটা ভেঙেছি। আমি কারণ জানতে চেয়েছি আরুষি। আমার ব্যক্তিগত কারণ আছে। বিয়েটা শুধু আপনার ছিল না, আমারও ছিল, তাই এর কারণটাও আমাকে জানতে হবে, তা যতই ব্যক্তিগত হোক না কেন। স্রোতের কথায় দু চোখ বন্ধ করে ফেলল আরুষি। স্রোত আবার বলা শুরু করলো, আমাকে আপনার পছন্দ হয়নি নাকি আপনি কাউকে ভালোবাসেন? কোনো একটা কারণ তো আছেই, তাই না রুদ্রময়ী? শেষের কথাগুলো অনেকটা নরম সুরে বলল স্রোত। আমি কোনোদিন মা হতে পারবো না। সিক্ত চোখে আবার স্রোতের দিকে তাকায় আরুষি। তার চোখের জল স্রোতের বুকে তীরের মতো বাঁধছে। ধরে আসা গলায় বলে উঠল, মা হতে পারবেন না? না, পারবো না। আমাকে বিয়ে করলে আপনি কোনো দিন পেটেতে স্বাদ পাবেন না মিস্টার স্রোত, কোনো দিন না। বলতে বলতে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে আরুষির চোখ থেকে। স্রোত আর কোনো কথা বলতে পারে না। তাকে চুপ করে থাকতে দেখে হালকা হাসে আরুষি। ধরা গলায় বলে উঠল, কি হলো, কথা বন্ধ হয়ে গেল? হওয়ারই কথা। যাকে প্রায় বিয়ে করেছিলেন সে যে বন্ধা, তা শুনলে সবারই কথা বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি আগে জানতাম না। মাত্র 4 দিন আগে আমি জানতে পারি যে পৃথিবীর শ্রেষ্ঠ একটা অনুভূতির উপভোগ করার অধিকার আমার নেই। আমি কোনোদিন মা ডাক শুনতে পারবো না। মা হয়ে কাউকে বুকে জড়িয়ে ধরতে পারবো না। আমি একজন অপূর্ণ মানবী। জানলে এ বিয়ের কথা আমি হতেই দিতাম না। তাই নিজের ভুল শোধরাতে এ বিয়ে আমি নিজেই ভেঙে দিচ্ছি। আমি জানি একজন বন্ধাকে কেউ জেনে শুনে নিজের অর্ধাঙ্গিনী বানাবে না। আর আপনার বাড়ির মানুষেরা, যেখানে আমি এটা মেনে নিতে পারছি না, সেখানে তারা বা আপনি কেন মেনে নেবেন? কথাগুলো বলে হাত দিয়ে চোখের জল মুছে নিজেকে ঠিক করলো আরুষি। এবার আর স্রোতের দিকে তাকালো না সে। সে চায় না মানুষটার চোখে দয়া দেখাতে, তাই নিচের দিকে তাকিয়ে বলল, আপনার প্রশ্নের উত্তর হয়তো আপনি পেয়ে গেছেন। পেয়েছি। আমি বাবাকে আপনার বাড়িতে এই ব্যাপারটা জানাতে বলেছিলাম। হয়তো বাবা জানায়নি বা জানিয়েছে, কিন্তু আপনার পরিবার আপনাকে জানায়নি। সে যাই হোক, এর জন্য আপনাকে কষ্ট করে আবার এ বাড়িতে আসতে হয়েছে। এজন্য আমি দুঃখিত। বলেই শেষ পারের মতো স্রোতের দিকে তাকালো আরুষি। স্রোত নিচের দিকে তাকিয়ে আছে। আরুষির কথা শেষ হওয়ায় সে ছাদের গেটের দিকে পা বাড়ায়, কিন্তু কিছু দূর যেতেই আবার থেমে যায় আরুষির ডাকে। মিস্টার স্রোত, বলুন। ভালো থাকবেন। আসি। চলে যায় স্রোত, আর তার যাওয়ার দিকে তাকিয়ে আরও দুফোঁটা অশ্রু বিসর্জন করে আরুষি। কেন এমন হলো তার সাথে? সে কি বাকি 10টা মেয়ের মতো হতে পারতো না? সে কি বাকিদের মতো পরিপূর্ণ হতে পারতো না? পারতো, কিন্তু হয়নি। আজকে সে যদি বাকিদের মতো পরিপূর্ণ হতো, তাহলে তার জীবনটা অন্যরকম হতো। এই স্রোত নামক মানুষটি তার হতো, মানুষটির ওই ডাক নামটা তার হতো, কিন্তু হয়নি, কিছুই হয়নি। শুধু বন্ধা নামক পদবী আর এক বিশাল অপূর্ণতা তার রয়েছে। কথাগুলো ভেবেই আবারও কান্নায় ভেঙে পড়ে সে। তার কান্নার সাথী হয়ে আকাশ ভেঙে নামে ঝুম বৃষ্টি।
যেন আরুষির মতো দুঃখী ওই আকাশটাও। সময় কাউকে থামিয়ে রাখে না, সময়ের স্রোতের সাথে ভেসে চলে মানুষের জীবন। ওই দিনের পর পার হয়ে গেছে 2 বছর। এখন আরুষি মেডিকেল 4র্থ বর্ষে পড়ে। সময়ের ভাঁজে নাকি সব কিছু চাপা পড়ে যায়, কিন্তু আরুষির মনের গভীরে ক্ষতগুলো এখনও প্রথম দিনের মতো রয়ে গেছে, যা সবার কাছে থেকে আড়াল করে রাখে সে। প্রতিদিনের মতোই ধীর পায়ে কলেজের গেট দিয়ে বের হলো আরুষি। সে কোনো কালে শান্ত ছিল না, কিন্তু সময়ের বেলায় ভেসে আর ভাগ্যের পরিহাসে সে আজকে এতটা শান্ত। গেটের বাইরে আসতে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে থমকে যায় আরুষি। স্রোতকে আবারও কখনো দেখবে তা সে কখনো আশা করেনি। 2 বছর আগে সে খবর পেয়েছিল যে স্রোত আবার লন্ডনে চলে গেছে। তাহলে আবার দেশে কেন সে? আর কেমন আছে সে এখন? বিয়ে করেছে? ভালো আছে তো? এরকম আরও হাজারখানা প্রশ্ন এলো আরুষির মাথায়, কিন্তু এসব ভেবে তার কি লাভ? আর স্রোতকে নিয়ে ভাবার অধিকারী বা কোথায় আছে? এই ভেবে স্রোতের দিক থেকে চোখ সরিয়ে হাঁটা ধরল সে। রৌদ্রময়ী। থেমে যায় আরুষির পা। মানুষটার কণ্ঠে অতি চেনা সেই ডাকনামটা তার পুরো শরীর কাঁপিয়ে দিল, ঠিক আগের মতো করে। নিজেকে সামলে নিয়ে ফিরে থাকা স্রোতের দিকে, মুখে হালকা হাসি। মিস্টার স্রোত, কেমন আছেন? আমাকে দেখে পালাচ্ছিলেন কেন? আমি ভাবিনি আমার সাথে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বরাবরের মতোই আপনি একটু বেশি ভাবছেন। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? যেমন থাকার কথা। দেশে ফিরলেন কবে? আজকেই। তা এখানে কেন? আপনার জন্য। স্রোতের কথায় ভ্রু কুঁচকে ফেলল আরুষি। কি? পাপ্পা। কথার মাঝেই নরম একটা গলা শুনে থেমে যায় আরুষি। স্রোতের পিছন দিক থেকে 3 থেকে 4 বছরের একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে স্রোতের পাশে দাঁড়ায়। ইয়েস পাপা। বলেই আরুষির দিকে ইশারা করে দেখায়। ছেলেটা চোখ তুলে তার দিকে তাকায়। ছেলেটা তাকানো দেখে হাসে আরুষি। পরক্ষণেই কিছু একটা ভাবতেই বুকের বাপাসটায় প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, কিন্তু ব্যথাটাকে প্রশ্রয় না দিয়ে হেসে জিজ্ঞাসা করে, আপনার ছেলে? না তো, তোমাদের ছেলে। স্রোতকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে বাচ্চা ছেলেটা বলে উঠল। ছেলেটার ভাঙা ভাঙা বাংলা বুঝতে কিছুটা সময় নিল আরুষি, কিন্তু বোঝার পরের মুহূর্তেই থেমে গেল সে। বিস্মিত হয়ে বলল, মানে? মানে আরস তোমার আর আমার ছেলে। বাচ্চাটার সামনে থেকে উঠে দাঁড়িয়ে আরুষির মুখে মুখে দাঁড়ালো স্রোত। আর ওইদিকে স্রোতের কথা শুনে সপ্তম আকাশ থেকে পড়ল আরুষি। তার আর স্রোতের বাচ্চা, তার এত বড় বাচ্চা আছে আর সে নিজেই জানে না। আর বাচ্চা আসবে কোথা থেকে? সে তো স্রোতের সাথে আজকে 2 বছর পর দেখা করছে। বড় কথা হলো সে তো মা হতে পারবে না। তাহলে কিভাবে কি? আপনি কি পাগল হয়ে গেছেন? বাচ্চা আসবে কোথা থেকে? আমার আর আপনার তো বিয়েই হয়নি, আর আমার সম্পর্কে তো আপনি সবই জানেন। কিছুটা জোরেই বলল আরুষি। তার এই অস্থিরতা দেখে হেসে দিল স্রোত। কাম ডাউন মাম্মা। আরুষির মাম্মা ডাকার সাথে সাথেই শান্ত হয়ে গেল আরুষি। স্রোতের দিক থেকে চোখ সরিয়ে আরুষের দিকে তাকালো। ছেলেটার মুখটা অত্যাধিক মায়া জড়ানো। তুমি কি আমাকে দেখে খুশি হওনি? কান্না কান্না মুখে বলে উঠল বাচ্চাটা। না বাবা, মাম্মা অনেক খুশি হয়েছে। মাম্মার জাস্ট একটু টাইম দরকার। তুমি গাড়িতে গিয়ে বসো, আমরা আসছি। ওকে মাম্মা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ। বাচ্চাটি দৌড়ে গাড়ির কাছে চলে যায়। বাচ্চাটি কার মিস্টার স্রোত? আরুষির কথায় স্রোত তার দৃষ্টি আরুষের দিক থেকে সরিয়ে আবার আরুষির দিকে স্থির করে। জানি না ওর বায়োলজিক্যাল বাবা মা কে, তা আমি জানি না। যতটুকু জানি তা হলো ওর বাবা আমি আর মা আপনি। আর এটা আমার আর ওর জীবনের সবচেয়ে বড় সত্য। কি বলছেন আপনি? যা শুনছেন তাই। আর কাল আমাদের বিয়ে। কি? কাল আমার আর আপনার বিয়ে, আর বিয়েটা আপনাকে করতেই হবে। এখন আমি যাচ্ছি, আর আপনিও বাড়ি যান। ওই গাড়িটা আপনাকে বাড়ি পৌঁছে দেবে। চোখ দিয়ে ইশারায় আরুষির পিছনে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ি দেখল স্রোত, আর তাকে কোনো একটা কথা বলার সুযোগ না দিয়ে গটগট করে চলে গেল সেখানে। স্রোত গাড়িতে বসা মাত্রই আরুষির মুখে হাজারখানা প্রশ্ন ছড়াছড়ি দেখতে পেল।
আরুষির প্রশ্ন করার আগেই বলে উঠল, মাম্মা কাল আসবে, ওকে, ফর হোল লাইফ। ইয়াপ। কনের সাজে স্রোতের রুমে বসে আছে আরুষি। তার আর স্রোতের বিয়ে হয়ে গেছে। বিয়ে, বাচ্চা, কিছু অজানা সত্য সব কিছু মিলিয়ে মাথা ঘুরছে আরুষির। এতদিন অনেক কিছু তার অজানা ছিল। তার মা বাবা এই বিয়ের কথা অনেক আগে থেকে জানত। আবার তার আর স্রোতের এঙ্গেজমেন্টও নাকি স্রোত 2 বছর আগে ভাঙেনি। স্রোতের বড় বোন আর মায়ের কাছ থেকে আরুষি জানতে পেরেছে আরুষকে স্রোত আরও 2 বছর আগে স্রোতদের অনাথ আশ্রম থেকে এনেছিল। এতদিন তারা দুজন লন্ডনে ছিল, কিন্তু আরুষকে অ্যাডপ্ট করলো কেন স্রোত? আর কেনই বা 2 বছর পর? তার মা তো একজন বন্ধাকে বিয়ে করলো, অন্য কাউকে কেন বিয়ে করেনি স্রোত এতদিনে? সে নিজে কেন করলো বিয়েটা? সে স্রোতের জীবন নষ্ট করে দিল না তো? আরুষির ভাবনার মাঝেই ছেদ ঘুরিয়ে দৌড়ে রুমে ঢুকলো আরুষ। এসেই বিছানায় উঠে বসলো আর বলল, হাই মাম্মা। হাই। মাম্মার সঙ্গে গল্প পরে হবে, আগে মাম্মা ফ্রেশ হয়ে আসুক। মাম্মা তো অনেক ক্লান্ত, তাই না আরুষ? ঘরে ঢুকতে ঢুকতে বলল স্রোত। ইয়া। যান, ফ্রেশ হয়ে আসুন। বোকার মতনই বস্তা পড়ে বসে আছেন। স্রোতের কথায় উঠে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল আরুষি। আর এদিকে আরও স্রোতের দিকে বড় বড় চোখ করে তাকালো। পাপ্পা, হোয়াট ইজ বস্তা? ছেলের প্রশ্নে মাথায় হাত দিল স্রোত। কারণ এখন আরুষকে বস্তার মিনিং যতক্ষণ পর্যন্ত সে না বুঝবে ততক্ষণ পর্যন্ত আরুষের মাথায় প্রশ্ন চলতেই থাকবে। আরুষি একটা সবুজ রঙের শাড়ি পরে বাথরুম থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আরুষকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। আরুষকে মানিয়ে গেছে কোথায়? ওর রুমে। ওর আলাদা রুম আছে? বিস্মিত হয়ে বলল আরুষি। কেন? যাতে সব কিছুর সঙ্গে লড়াই করার শক্তি থাকে ওর মধ্যে। আমি চাই না ও নিজের মায়ের মতন ভীতু হোক। এনিওয়ে, আপনি তো শাড়ি পরে ঘুমাতে পারেন না, তাহলে শাড়ি কেন পরেছেন? বিছানার ওপর টি শার্ট আর ট্রাউজার রাখা আছে, ওগুলো পরে আসুন। শাড়ি ঠিক আছে। যেতে পড়েছি। মুখে বললেও আরুষি জানা আছে যে শেষে গিয়ে তাকে ওগুলোই পড়তে হবে। তাই আর দেরি না করে টি শার্ট আর টাইজার নিয়ে বাথরুমে চলে গেল। কিন্তু লোকটার সাথে তার মাত্র 3 বার না হয় 4 বার দেখা হয়েছিল, তাহলে তার সম্পর্কে এত কিছু জানে কিভাবে? প্রশ্নটা আরুষির পেটেই রয়ে গেল। স্রোতের সামনে পড়ার ভয়ে বাথরুম থেকে বের হয়ে সোজা বারান্দায় চলে গেল। পালিয়ে কি হবে রুদ্রময়ী? আরুষির পাশে দাঁড়াতে দাঁড়াতে কথাটা বলল স্রোত। না তো, পালাচ্ছি না তো। বেশ কিছুক্ষণ নীরবতা। এরপর আরুষি বলল, আর্সকে অ্যাডপ্ট কেন করেছিলেন? আমাদের জন্য। যেখানে বিয়ে করে সবার মতো সুখে সংসার করতে পারতেন, সেখানে এসবের মানে কি? ভালোবাসি যে আপনাকে। আরুষি স্তব্ধ হয়ে গেছে। তার নিস্তব্ধতা দেখে স্রোত আবার বলা শুরু করে। ওই দিনের পর অনেক খুঁজেও আপনাকে আমার জীবনে রাখার উপায় পাইনি আমি। পরে মাথায় আসে বাচ্চা অ্যাডপশনের কথা। তখনই আমাদের অনাথ আশ্রমে নতুন আলোর মতো আরুষের দেখা পাই। সে আশ্রমে নতুন ছিল, তখন আপনার মানসিক অবস্থা ভালো ছিল না, তাই আপনাকে সময় দেওয়ার কথা ভাবি। আর আরুষকে নিয়ে আমি লন্ডন চলে যাই। এতদিন আমার থেকে দূরে কেন রাখলেন তাহলে ওকে? ওই সময় আপনি একটা বাচ্চা মেয়ে ছিলেন। আপনার সমস্যা, মানসিক অবস্থা, কেরিয়ার সব কিছুর মাঝে আবার একটা বাচ্চার দায়িত্ব আপনি সামলাতে পারতেন না। তাই ভেবেছিলাম আপনার কেরিয়ার মোটামুটি স্টেবল হওয়া পর্যন্ত আরুষের দেখাশোনা আমি করব। আর তাছাড়াও স্বাভাবিকভাবে বিয়েটা হলে এই সময়ের মাঝে আমাদের বেবি আসতো। তাই এতদিন আরুষের খেয়াল রেখে আমি তা বসিয়ে দিলাম। এখন আপনার বাচ্চার খেয়াল আপনি রাখুন। ও, আমার বাচ্চা? হুম। স্রোতের সম্মতি যেন আরুষির বহু কষ্টে আটকে রাখা কান্নাকে প্রশ্রয় দিল। কান্নায় ভেঙে পড়ল সে। স্রোত তার বলিষ্ঠ বাহু দ্বারা সামনে নিল আরুষিকে। কান্না করছেন কেন? আমি ওর মা। ও সত্যি আমাকে মা বলে ডাকবে? ডাকে তো, আর ডাকবেও। ও আমার ছেলে। অস্পষ্ট স্বরে বলে উঠল আরুষি। হুম, একান্তই আপনার আর আমার। আপনি আপনি এতটা ভালো কেন? শুধু আপনার জন্য। আর এক মুহূর্ত অপেক্ষা করে না আরুষি। ঝাঁপিয়ে পড়ে স্রোতের বুকে আর উপলব্ধি করল
যে এই জায়গাটা তার সবচেয়ে নিরাপদ আর বড় আপন বাসস্থান, যার থেকে সে এতদিন দূরে ছিল। কান্নার মাঝেই অস্পষ্ট স্বরে বলে উঠল, ভালোবাসি। আমিও।